শুভ সন্ধ্যা friends. Am I audible? Am I audible? The net is working. কঙ্কনা তুমি একটু লক্ষ্য রেখো তো, আমার আজকে তিনতলায় বসে আছি, তিনতলার যে ওয়াইফাইটা কাজ করছে না, দোতলার ওয়াইফাইটা থেকেই আমি তিনতলায় বসে ডেস্কটপ বসে কাজ করছি। ল্যাপটপটাতে এখনো পর্যন্ত সেই বোধ হয় অডিভিশিয়াল গ্যাপটা হচ্ছে না, আমি দোতলায় একতলায় বসতে পারছি না, আর ডেস্কটপটাকে নামাতেও অসুবিধা আমার একতলাতে। দোতলার এই ফ্লোরের ওয়াইফাইটা বোধহয় কাজ করছে। যাই হোক, একতলার ওয়াইফাইটা কতখানি স্ট্রং জানি না, তোমরা একটু দেখো, যদি প্রবলেম হয় ওখানে তুমি সঙ্গে সঙ্গে ছোটো ফোনটায় ফোন করবে, আই উইল স্টপ ইট, আপনার কারেকশন আই উইল সি টুমরো। হ্যাঁ, গুড ইভিনিং, ইউ আর অডিবল। সুমিত, কঙ্কনা, তাপস, শুভ সন্ধ্যা। আজ একটু বলবো একটা, আজকে অল্প সময় বলবো, আজকে খুব সিরিয়াস কিছু ব্যাপার নিয়ে না, এক অর্থে সিরিয়াস। তার আগে বলে রাখি, আমরা মোটামুটি পশ্চিমবাংলায় একটা প্যারালাল ইউনিভার্স তৈরি করেছি। সায়েন্সে ওখানে প্যারালাল ইউনিভার্স আছে, ওরা এই ইউনিভার্স প্যারালাল ইউনিভার্স। আবার মহাকালের কথার মধ্যে অ্যান্টি ওয়ার্ল্ড আছে, অ্যান্টি ইউনিভার্স আছে, প্যারালাল ইউনিভার্সের কথা আছে, অ্যান্টি ম্যাটার ইউনিভার্সের কথা আছে, সায়েন্সেও আছে, মহাকালের কথার মধ্যেও আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল একটা প্যারালাল ওয়েস্ট বেঙ্গল তৈরি করে নিয়েছি। সেখানে আছে তোমার সিভিক আইএস, ফলস আইএস, হ্যাঁ, সিভিক ডক্টর, সিভিক পুলিশ, সিভিক নার্স। হ্যাঁ, এখানে আমরা কোথায় কোথায় চিফ জাস্টিসকে তাড়িয়ে দেওয়ার চিঠি করি। আমরা একটা প্যারালাল একটা ওয়েস্ট বেঙ্গল তৈরি করে নিয়েছি। মোটামুটি যা সিস্টেম করে নিয়েছি আমরা, এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল কান্ট্রি তৈরি করার ব্যবস্থা করে ফেলেছি, এবং সেখানে ফলস প্যারালাল ভ্যাকসিনও তৈরি করে ফেলেছি। সুবিধা হচ্ছে এই ভ্যাকসিনগুলোতে যখন নেওয়ার পরে যখন পেশেন্ট মরবে, তখন সব দোষ ওই কেন্দ্রের, সব মোদির দোষ। আর কেন্দ্র থেকে আমাদের ভ্যাকসিন আনার দরকার নেই, বিদেশ থেকে স্পুটনিক, বাইরের থেকে অন্য দিক থেকে কস্টলি ভ্যাকসিন আনার দরকার নেই, আমাদেরও সায়েন্টিস্ট দ্বারা ভ্যাকসিন কষ্ট করে তৈরি করার দরকার নেই। আমরা বেঙ্গলে মোটামুটি আমরা সব তৈরি করে ফেলছি। কি ভয়ঙ্কর জায়গায় আছি আমরা, এমনি পরে একদিন কথা বলবো। আমি শুধু এর কোল্যাটারাল লিঙ্কসগুলো মনে রাখবে, এইগুলো হচ্ছে টিপ অফ দি আইসবার্গ। পশ্চিমবাংলায় ইভিল ফোর্স, স্যাটানিক ফোর্সের এত মুখ আছে, এত প্যারালাল নেটওয়ার্ক আছে, তার অল্প অল্প দেখতে পাচ্ছি। আমি আজকে একটা ছোট করে বলি, আজকে যে নিয়ে কথা বলবো আমি, নো আর্টিফিশিয়াল গ্যাপস আর কঙ্কনা না, এটাই আপনার ডেস্কটপে শুধু নেটটা দেখো ঠিক আছে না, নেটটা ঠিক আছে। এটা কারণ আমি নেট, যদিও তিনতলায় বসে আছি, আমার নেটটা আসে দোতলা থেকে, একতলা থেকে আসছে দোতলা। এই ফ্লোরের নেটটা কাজ করছে, এই ওয়াইফাইটা কাজ করছে না। এনিওয়ে, আমি আজ কথা বলবো এমন একটা মানুষ সম্বন্ধে, যে মানুষটা অলমোস্ট ফরগটন ইন বেঙ্গল। এই মানুষটার নাম হচ্ছে বীরেন রায়। এই বীরেন রায় নেতাজি চর্চার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, কিন্তু ইজ নট ডিসকাসড। বীরেন রায় এই ক্যারেক্টারটা ডিসকাসড হয়। এই বীরেন রায় আমি ছোটবেলায় জানতাম যে খুব সমাজসেবী মানুষ, বেহালা এদের বিশাল ঠাকুরদের জমিদারি ছিল, জন্মেছে সেন্ট্রাল ক্যালকাটায় মামা বাড়িতে, বড় হয়েছে ছোটবেলা স্কুল, বেহালা স্কুল, তার প্রেসিডেন্সি কলেজের ছাত্র, ওখান থেকে 1909 সালে জন্মেছিলেন। তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে ইন্টারমিডিয়েট, তারপরে ওখান থেকে ফিজিক্স গ্র্যাজুয়েশন। তখন এই বিএসসি ছিল না, তখন এই বিএই বলা হতো উইথ ফিজিক্স। তারপর আর এমএসসি করেননি, কিন্তু উনি শিশির মিত্রের সঙ্গে, তখন সায়েন্স কলেজ শিশির কুমার মিত্র, শিশির মিত্র তখন আমরা বলা হয় ইন্ডিয়ার রেডিয়েশন সায়েন্সের ফাউন্ডিং ফাদার। আর
আয়নোস্ফিয়ার নিয়ে কাজ করেছিলেন, আর ওনার সঙ্গে রেডিও ওয়েভস নিয়ে কাজ করেছিলেন। পৃথিবীতে প্রথম রেডিও ওয়েভস নিয়ে কাজ করেছিলেন জগদীশ চন্দ্র বসু, তারপর মার্কনি। আর এখানে সেই সূত্র ধরে কাজ হলো এখানে সায়েন্স কলেজে, তার আগে প্রেসিডেন্সি কলেজে। এই উনি ছাত্র অবস্থাতেই, বীরেন রায় ছিলেন ডাংপিটের লোক, ডাংপিটের ছেলে, যদি এমএসসি করেননি, আর কিন্তু উনি গবেষণাটা করতেন শিশির মিত্রের সঙ্গে রেডিও তৈরির বা রেডিও বিজ্ঞান, রেডিও সায়েন্স নিয়ে উনি কাজ করেছেন। ভারতবর্ষের প্রথম রেডিও সায়েন্সের রূপে জার্নাল ওনার হাতে উঠে। আর ছোটবেলায় ওনার জেঠাই মশাইয়ের পাল্লায় পড়ে পলিটিক্সে ঢোকান, পড়াশুনো আর এগোয়নি। বাবা ওকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পরে উনি ওই সেন্ট্রাল ক্যালকাটাতেই মেস বাড়িতে থেকেই করতেন। আর সুভাষচন্দ্রের সঙ্গে যোগাযোগ, সুভাষচন্দ্র তখন একটা অ্যাক্টিভ পলিটিক্সে, আইসিএস ত্যাগ করে 21 সাল থেকে সিআর দাসের শিষ্য। উনি এলেন সুভাষচন্দ্রের সঙ্গে বিভিন্ন আন্দোলনের সঙ্গে। বেহালাতে সুভাষচন্দ্রকে নিয়ে গেছিলেন। সেখানকার পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা, ক্লাবের লোকেরা ভয় পেয়েছে সুভাষচন্দ্রের জন্য যদি মিটিং অ্যারেঞ্জ করা হয় তাহলে পুলিশ খুব রুষ্ট হবে, ব্রিটিশ পুলিশ রুষ্ট হবে। তখন এই ডাংপিটে বীরেন রায়, যার নামে এখন অনেক রাস্তাঘাট আছে, এদের বংশের অনেকের নামেই বেহালার অনেক রাস্তাঘাট আছে। এবং মনে রাখবে, বেহালা একসময় ছিল কলকাতা থেকে বিচ্ছিন্ন একটা নগর, একটা কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি। পার্টিশন 47-এর যে ইন্ডিয়া পার্টিশনটা হলো, ট্রান্সফার অফ পাওয়ার, তারও প্রায় 1 দশক পরে বেহালা মিউনিসিপ্যালিটি অ্যানেক্সড হলো ক্যালকাটা কর্পোরেশনের সঙ্গে। তার আগে এই দক্ষিণে বেহালার অবস্থা ছিল আজ থেকে ধরো 40 বছর আগে যেটা সল্টলেকের অবস্থাটা ছিল, যে অবস্থা 5 থেকে 30 বছর আগে নিউটনের যে অবস্থা ছিল, রাজারহাটের যে অবস্থা ছিল, এই ছিল বেহালার অবস্থা। আর্লি 20s, 1920s, 30s, 40s। এই বেহালা অঞ্চলের উন্নতির জন্য এই রায়বাড়ির প্রচন্ড অবদান আছে। ব্রহ্মচারী সত্যপ্রকাশ, শাহানা শোনো, শাহানার এই বাড়িতে যেত, বীরেন রায়ের বাড়িতে যেত। শাহানার জন্যই আজকে আমি এই প্রোগ্রামটা করছি, নাহলে করতাম না। শাহানা, তুমি এইটা শোনো যেটা বলছি, আমি বইটার অ্যাড্রেস তোমাকে দিয়ে দিয়েছি। এবার এই বাড়ির একটা বড় অবদান আছে, এবং এই বাড়িতে সুভাষচন্দ্র গেছেন, এখানে মিটিং হয়েছে। এই বাড়ির সঙ্গে এবং বীরেন রায়ের সঙ্গে সুভাষচন্দ্রের যোগাযোগ বরাবর। আর বলে রাখি একটা জিনিস, এই রায়বাড়ির জায়গার উপরেই বেহালা ফ্লাইং ক্লাব, এটা ওদের পার্সোনাল প্রপার্টি, এটা ওদের পারিবারিক প্রপার্টি। এই ফ্লাইং ক্লাবে ভারতীয়দের অনেকেই এরোপ্লেন ড্রাইভিং শিখেছে। এবং এই অঞ্চলে প্রচুর জার্মান আমেরিকানস, এদের অনেকের ফ্যাক্টরি ছিল, বিজনেস ছিল। সেই সময় বিশেষ করে জার্মানসরা এনার ক্লাবে এসে, মানে ওই জার্মানদের জন্য উনি জিমন্যাস্টিক্স ক্লাব তৈরি করে দিয়েছিলেন। তারা তারা ব্যায়াম করবে, খেলাধুলো করবে, তাদের জন্য মাঠ তৈরি করে দিয়েছিলেন। এবং জার্মানরা এখানে ওনার ওই ফ্লাইং ক্লাবে ওরা ফ্লাইং শিখত, প্লেন ড্রাইভিং শিখত, আর খুব ডাকাপুকো ফ্লাইং খুব ভালো শিখেছিলেন। আর এদিকে রেডিও বিজ্ঞান, বললাম তো একটু আগে, যে রেডিও বিজ্ঞানের উপরে জার্নালস, মান্থলি, ইংলিশে বাই-মান্থলি জার্নাল, ভারতবর্ষ ওনারই। ফ্লাইংসের উপরেও জার্নালস ওনার। এবং এই দীর্ঘদিন যাবৎ উনি এই ফ্লাইং ক্লাবটা মেনটেন করে গেছে, বেহালা ফ্লাইং ক্লাব, সুভাষচন্দ্র যোগাযোগ। এই যে, এবং উনি যখন সায়েন্স কলেজে ছিলেন তখন ভালো করে জানি না কেন, কোন রহস্য, উনি জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব ভালো শিখেছিলেন। আর জার্মানদের সঙ্গে খুব যোগাযোগ ছিল বলে ব্রিটিশ পুলিশ ওকে সেই যুগে লর্ড সিনহা রোডে, যেটা আজকে লর্ড সিনহা রোডে, এসে বহু ঘন্টা জেরা করেছে কেন এত যোগাযোগ, কেন এত ইন্টিমেট রিলেশনস উইথ জার্মানস। এবং লেট 20s থেকে আরম্ভ করে আপ টু 1960s বহুবার জার্মানি গিয়েছে, ইউরোপ গিয়েছে,
কিছু ইংল্যান্ডে গিয়েছিলেন। মূলত যোগাযোগটা ওনার জার্মানির সঙ্গে। সম্ভবত আমি ওই সময়কার যতটুকু ইতিহাস জানি, যতটুকু জার্মানদের সঙ্গে যোগাযোগ বাঙালিদের মধ্যে যতজনের আছে, অনেক বিপ্লবী যোগাযোগ ছিল, সেটা গোপনে গোপনে, কিন্তু একদম প্রকাশ্যে এত যোগাযোগ আর আমি কারো জীবনীতে পাইনি। এত যোগাযোগ প্রকাশ, জার্মানি থেকে কোনো বড় কোম্পানির মানুষরা এলে, বিভিন্ন ওখানকার মিশনের লোকেরা, ফরেন মিনিস্ট্রির লোকেরা এলে, মন্ত্রীরা এলে জার্মানি থেকে, ওনার বাড়িতে গেস্ট হয়ে যেত। ইউরোপের বিভিন্ন রয়্যাল ফ্যামিলির লোকেরা এসে ওনার বাড়িতে গেস্ট হয়ে যেত, বেহালা ওদের বাড়িতে। যদিও বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, জ্যাঠামশার অস্পৃশ্য হয়েছিলেন এবং সমাজসেবা এবং অনেক কাজ করে গেছে। উনি মনে রাখবেন, এই একটা একটা জায়গা আছে, একটা জায়গা রহস্য, নেতাজি রহস্যের একটা জায়গাতে, যে একটা জায়গা হচ্ছে 1938-এ যখন সুভাষচন্দ্র কংগ্রেস প্রেসিডেন্ট, সেই সময় একটা ব্রিটিশ ইন্টেলিজেন্সের একটা রেকর্ড হচ্ছে যে সুভাষচন্দ্র সিক্রেটলি জার্মান এবং জাপান এর সঙ্গে একটা যোগাযোগ তৈরি করেছে। যেই যোগাযোগের রেজাল্ট হচ্ছে, ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট হচ্ছে। সেই এগ্রিমেন্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার শুরু হলে সুভাষ বোস, জাপান, জার্মানি, ওদের মধ্যে একটা বোঝাপড়া হয়েছে, they will jointly work against British. অর্থাৎ in that crisis Subhash Bose will help Germany and Japan, Japan and Germany will help Subhash Chandra Bose. এই যে ইন্টেলিজেন্সটা, এবং কয়েকটা বইয়ে আছে যে এই সময় সিক্রেটলি 38-এ সুভাষচন্দ্র দক্ষিণ কলকাতার একটা বাড়িতে জার্মান যে অ্যাম্বাসেডারের সঙ্গে দেখা করেছিল। মুশকিলটা হচ্ছে এইটা অনেকে সাসপেক্ট করে এবং যেটা লিখেওছে যে এটা নাকি স্নেহাংশু আচার্যের সাউথ ক্যালকাটার বাড়িতে এই গোপন সাক্ষাৎকারটা হয়েছিল। এটা করবোরেশন কিছু, এবং এটার যোগাযোগটা আর কে ছিল কি ছিল জানি, এটা বুঝতে পারি। কিন্তু এটা আমি এই বীরেন রায়ের আত্মজীবনীটা পড়ে যেটা মনে হচ্ছে আমার, এই যোগাযোগের পেছনে বীরেন রায় ছিল এই সেক্রেট। এবং কারণ এক হচ্ছে, এবার স্নেহাংশু আচার্যের রোলটা আমি একটু বলে রাখি। স্নেহাংশু আচার্য যখন সুভাষচন্দ্র যখন ইউরোপে মেনল্যান্ডে এক্সাইল্ড, সেই সময় ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়ছেন স্নেহাংশু আচার্য। স্নেহাংশু আচার্য ব্যারিস্টারি পাশ করার পরে ওর বাবাকে চিঠি লিখল, বাবা আমি এখন কি করব, আমার পাশ হয়ে গেছে, আমি কি করব? বল তুমি এখন এসো না এদেশে, তুমি তার আগে ভালো করে ড্রাফটিংটা শেখো, কারণ পাশ করে ব্যারিস্টারি পাশ করেছে তুমি প্র্যাকটিস করতে পারবে না। তার আগে লার্ন ড্রাফটিং, ইংলিশ ড্রাফটিং। তুমি এক কাজ করো, তুমি সুভাষ এখন মেনল্যান্ডে আছে ইউরোপে, তুমি সেখানে গিয়ে ওর কিছুদিন সেক্রেটারির কাজ করো, লার্ন ইংলিশ ড্রাফটিং করে। আমি এই রেকর্ডটা জানি, কিন্তু তারপরে যে মেনল্যান্ডে এসেছিলেন কিনা আমি এটা জানি না, এই রেকর্ডটা পাই না। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, বাবা was very affectionate, very সুভাষকে খুব was very affectionate relation। মুশারফের সঙ্গে যদিও উনি কমিউনিস্ট হয়ে গেছিলেন, কিন্তু একটা ইন্টারনাল রিলেশন ছিল। সেই ইন্টারনাল রিলেশনে কি হয়েছে আমি বলতে পারবো। ইভিন আমি দেখছি এই যে বীরেন রায় যদিও একদম ঘোর কমিউনিস্ট বিদ্বেষী, কমিউনিস্ট একদম, ইভিন কংগ্রেস মানসিকতার লোক না, একদম ইন্ডিপেন্ডেন্ট মানসিকতার লোক। এই মানুষটা বাড়িতেই থাকতে নেমেন যায় বহুদিন, 7 বছর কাটিয়েছে ওই বাড়িতে, কিছুদিন কাটিয়েছেন আরো অনেক কমরেড। ব্যক্তি মানুষ, সামাজিক মানুষ, তার একটা অন্য প্লেন। সুভাষচন্দ্রের সঙ্গে যোগাযোগ কিন্তু খুব, আমি একটা জিনিস ম্যানুস্ক্রিপ্ট, এই বইটা আমি পেয়েছি একটা বিশেষ সূত্রে, বলে রাখি এটা আজ থেকে বছর 15 আগে কলেজ স্ট্রিটে একটা হলে
আমি বক্তা হিসেবে ছিলাম, প্রধান বক্তা ছিলাম। তো বক্তৃতার শেষে আমি অনেকগুলো বই গিফট পেয়েছিলাম, তার মধ্যে এটা একটা গিফট। এটা আমি দেখলাম বীরেন রায়ের বাড়িরই একজন মানুষ এই বইটা পাবলিশ করেছে, কারণ বইটা বীরেন রায় জীবিত অবস্থায় পাবলিশড হয়নি। উনি ম্যানুস্ক্রিপ্টটা একদম লিখে রেখে গেছেন ওনার স্ত্রীর কাছে, স্ত্রীরও মৃত্যুর পরে বইটা পাবলিশড হয়েছে উইথ দ্যাট প্রিকশন। জানি না হোয়াই দিস প্রিকশন, মানে বীরেন রায় এত অ্যাক্টিভ মানুষ, এত আর্থিক দিক থেকে স্টেবল মানুষ, তার পক্ষে তার আত্মজীবনী পাবলিশ করার কোনো অসুবিধা ছিল না। ইট ওয়াজ ভেরি ইজি। উনি এত বই লিখেছেন, রামায়ণ, মহাভারত, গীতা উনি ইংলিশ ট্রান্সলেট করেছেন, জার্মান ভাষায় ট্রান্সলেট করেছেন, আর অনেক বই লিখেছেন, এত ম্যাগাজিন ছিলেন। ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট ওনার সৃষ্টি, ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট ওনার সৃষ্টি, অনেক জার্নালস ওনার সৃষ্টি। ওনার পক্ষে তার আত্মজীবনী পাবলিশ করতে প্রবলেম ছিল না, কেন করেননি? আমি খুব ভালো করে সেকেন্ড টাইম পড়ে বইটা দেখলাম, তখন 15 ইয়ার্স ব্যাক বইটা পড়ে আবার এখন পড়লাম যে হোয়াই উনি বইটা তখন বের করেন জীবিত অবস্থায়। উনি একটা ইঙ্গিত দিয়ে গেছেন যে আমি যা লিখে রেখে গেলাম দেশবাসী যতটুকু প্রয়োজন, অর্থাৎ যতটুকু হজম করতে পারে, আমি এইটুকুই লিখে রেখে গেলাম। অর্থাৎ ইঙ্গিত হচ্ছে অনেক কিছু উনি লিখে রেখে গেলেন, বা তার ম্যানুস্ক্রিপ্টে অন্য কথাও আছে, তার মৃত্যুর অন্য কথাও আছে। আর উনি দেখলাম খুব প্র্যাকটিক্যাল মানুষ। উনি বিদেশে বহুবার গেছেন, ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে ট্রান্সফার অফ পাওয়ার ফর্টিশন হওয়ার আগেও বহুবার গেছেন, পরেও বহুবার গেছেন। কখনো ওয়ার্ল্ড মেয়র্সদের কনফারেন্সে, মানে কর্পোরেশন চেয়ারম্যানসদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে, কখনো এই এরোপ্লেন্সের বিভিন্ন রকমের ফ্যাক্টরি ভিজিট করতে ভারতের তরফ থেকে। উনি ইউরোপের পার্টিশন অফ ইন্ডিয়ার আগে এবং পরে বহুবার গেছেন। ভারতবর্ষে বিভিন্ন যে এয়ারপোর্ট তৈরি হয়েছে তার মডেল দিয়েছেন উনি। বিদেশে বহুবার উনি গিয়েছেন, এয়ারপোর্ট দেখেছেন, বিভিন্ন এরোপ্লেন্স মডেলস দেখেছেন, এবং 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 রেডিও এই ট্রান্সমিশনের ডেভেলপমেন্ট, এখানেও তার অবদান আছে। এই বিভিন্ন কাজের জন্য ভারতবর্ষের বিজ্ঞানী এবং পলিটিশিয়ানরা, যদিও উনি কখনোই কিন্তু কংগ্রেস করেন, উনি ইন্ডিপেন্ডেন্ট, সেই রকম একটা যুগে, কংগ্রেসের যুগে উনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে 2-এর দশকে, 3-এর দশকে, 4-এর দেশে উনি আমাদের অ্যাসেম্বলি, স্টেট অ্যাসেম্বলিতে, বা বিভিন্ন আমাদের যে ছিল, যেটা আরেকটা প্যারালাল একটা বডি ছিল একটা, সেখানে স্টেটের উনি রিপ্রেজেন্টেটিভ হয়েছে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হয়েছে। আবার তারও পরে আফটার 47 উনি কয়েকবার এমপি হয়েছে লোকসভা অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট, রাজ্যসভায় গিয়েছেন কয়েকবার। অর্থাৎ জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আপনার রাজেন্দ্র প্রসাদ থেকে আরম্ভ করে কিছু সবার সঙ্গে খুব ভালো ছিল। উনি এই বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার্সে উনি গেস্ট হিসেবে আর চেয়ারম্যান, উনি পজিটিভ রোল প্লে করেছে। একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম যে একটা জিনিস, ওনার ম্যাক্সিমাম ফ্রেন্ডস হচ্ছে ইন জার্মানি, পার্টিকুলারলি ইন ভিয়েনা। এই ভিয়েনাটা আমি বারে বারে দেখছিলাম। উনি যতবার ইউরোপে গেছেন, অন্তত 10 বার গিয়েছেন। এই 10 বারে, এবং পার্টিশনের পরেও তো 5-6 বার গিয়েছে, ভিয়েনাতেই গিয়েছে। হয়তো 1 মাসের ইউরোপিয়ান ট্যুর, তার মধ্যে হয়তো 7 দিন কাটিয়ে দিয়েছে অল ইন ভিয়েনা বিভিন্ন, এবং সেখানকার ইন্ডিয়ান এম্বাসি, ভিয়েনার মিশন, ওখানে বার্নের এম্বাসি, প্রত্যেকে উনি ভালো করে চেনেন, তারাও অনেকে চেনেন। আমি লক্ষ্য করছিলাম ভিয়েনাতে কেন, এবার আসছি, ভিয়েনাটা কেন ইম্পর্টেন্ট, ভিয়েনাটা। এবং এই মানুষটা ইন্ডিপেন্ডেন্টলি দুবার হ্যাজ মেট হিটলার, এবং ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে মুসোলিনির জামাই এবং ছেলের পরিচয় ছিল। He met individually, personally, twice Hitler. এবং আমার মনে হয় সুভাষচন্দ্রের যখন 30-তে যখন এক্সাইল ছিলেন, তখন একটা মিট হয়েছিল হিটলারের সঙ্গে। সেই মিটের পেছনে ওনার কোনো রোল আছে কিনা জানি না। আর ডিউরিং দ্য ওয়ার, যখন আর্লি 40s উনি যখন
বার্লিনে, তখন তো মিট হয়েইছে, দ্যাট ইজ রেকর্ড, ওয়েল রেকর্ড। এবার আসছি আমি ভিয়েনা। এই ভিয়েনা বলেই আমি আজকে শেষ করবো, আজকে বেশি কথা বলবো না। আমি শুধু আজকে ব্রহ্মচন্দ্রের শ্রদ্ধা প্রকাশ আর আমি শাহানার উদ্দেশ্যে বলবো, শাহানা তুমি তো এই বাড়িতে বহুবার গিয়েছো, তোমার দায়িত্ব হচ্ছে আমি বলা, দেখো অনেক তথ্য এখনো লুকিয়ে আছে, আমি করে উঠতে পারিনি, বাড়ির লোকেরা এসেছিল, আমাকে বইটা দিয়ে গেছে, আর এর মধ্যে অনেক কিছু লুকোনো আছে, তুমি বইটা উদ্ধার করে বইটা পড়ো। তুমি ওদের বাড়ি থেকে নেতাজির রহস্যের অনেক গোপন জায়গার অনেক ক্লু তুমি পেতে পারো, কারণ ওদের সব বাড়ির লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে কলকাতার বিভিন্ন প্রান্তে। যদি পরিচয় থাকে তুমি খোঁজার চেষ্টা করো। একটা জিনিস বলি, এই ভিয়েনা দেখো, নেতাজির একদম উনি কোনোদিন কংগ্রেসে জয়েন করেন, নেতাজির প্রতি ওনার শ্রদ্ধা ভক্তি, কারণ বয়স নেতাজির থেকে 12 বছরের ছোট, একদম ফলো করেছে। ওনার যেহেতু অগাধ প্র্যাকটিক্যাল নলেজ ইন অ্যাপ্লাইড সায়েন্স, ওনাকে সবাই একটা রেসপেক্ট করত, আর খুব সোশ্যাল মানুষ, ইউরোপের সঙ্গে খুব ভালো কন্ট্যাক্ট। সেই জন্য কি ইন্দিরা গান্ধী, কি তার আগে জওয়াহরলাল নেহরু, কি প্রেসিডেন্টস, কি সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার্স, কি ওয়েস্ট বেঙ্গলের বিসি রায়, প্রফুল্ল সেন, সবাই কিন্তু একটা কর্ডের রিলেশনস মেনটেন করতো, কারণ অনেকে দিয়ে অনেক কাজ হয়েছে। উনি একটা জায়গায় দুটো দুঃখ করে গেছে, একটু বলে রাখি, যে আমি একটা প্রপোজাল বিসি রায়কে দিয়েছিলাম সেই যুগে, আর্লি 61, যে জার্মানির একটা সংস্থা আমার থ্রু দিয়ে কলকাতায় মেট্রো রেল দেওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবটা ছিল যে তারা জার্মান কোম্পানি বলেছিল তারা নিজেদের খরচে সমস্ত কিছু করে দেবে, নিজেদের খরচে পুরো মেট্রো রেল করে দেবে, এবং তারা 10 ইয়ার্স এখানে থেকে নিজেরা টিকিট বিক্রি করে তার টাকা তুলে নিজেরা দেশে ফিরে যাবে, এবং পুরো মেট্রো রেলটা হ্যান্ড ওভার করে যাবে ভারত সরকারকে বা পশ্চিমবঙ্গ সরকার। সেই প্রস্তাবে বিসি রায় জানি না কেন রাজি হন, সেই কাজটা হলো, যেটা 60 হয়ে যাওয়ার কথা সেটা হলো 80 এসে, এবং 50 গুণ বেশি খরচ হলো। আর একটা দুঃখ করেছেন যে আমি ফ্রম জার্মানি কোল থেকে পেট্রোল তৈরির টেকনোলজিটা হ্যান্ড ওভার চেয়েছিলাম, ওরা রাজি হয়েছিল জার্মানি, সেটাও ভারত সরকার করলো না। তাহলে আমাদের ডিপেন্ডেন্স অন দ্য গালফ পেট্রোলিয়াম অনেক কমে যেত, আমাদের ফরেন মানি সেভ হতো। এটা আমাদের দুঃখ আছে, যেটা হি হ্যাজ রিটেন দিস ইন দিস বায়োগ্রাফি। এবার আসছি আমি, শাহানা তুমি, আমি যাইনি, দুই দাদু প্রায় যেতেন, মা মাসিমা যেতেন। এনিওয়ে, ইন্দ্রাণী তো বেহালায় ছিল দীর্ঘদিন, জানি না ওর কিছু জানে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস এবার বলে রাখি, এই মানুষটা ভিয়েনা বহুবার গিয়েছে, এবং আমার খুব কল্পনা করতেও কষ্ট হচ্ছে, ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু ইমাজিন দ্যাট সুভাষ বোসের যদি সেখানে বউ থাকে, মেয়ে থাকে, সেই কথাটা ওনার কাছে আসবে না, এটা হতে পারে না, সিম্পলি ইম্পসিবল। এবং ভিয়েনা ফরেন মিশন বা বার্নের এম্বাসি, ইন্ডিয়ান এম্বাসি, যাদের সঙ্গে ওনার এত যোগাযোগ, পার্সোনালি প্রত্যেকে ছিল, তারা এই খবর ওনাকে দেবে না, এটা হতে পারে না, ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। এবং পুরো বায়োগ্রাফিটা আমি আগেও পড়েছি একবার, আবার পড়লাম, এবং বীরেন রায় ইজ অ্যাবসলিউটলি সাইলেন্ট অন দিস চ্যাপ্টার। জার্মানির সঙ্গে যোগাযোগ বোস বাড়ির থেকেও, যে কারোর থেকে, সেকেন্ড জেনারেশন যে কোনো বোসের থেকে, বীরেন রায়ের যোগাযোগ অনেক বেশি, অনেক এক্সটেন্সিভ। অশোক বোস, শরৎবাবুর যে বড় ছেলে, he went there into Germany and passed chemical engineering, came back, আর যোগাযোগ কখনো এক্সটেন্সিভ ছিল। আর বোস বাড়ির যারা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন, তারা যাতায়াত করেছে, কিন্তু বীরেন রায়ের মতো এক্সটেন্সিভ
হাই লেভেল যোগাযোগ উইথ জার্মানি অ্যান্ড ভিয়েনা কারণই ছিল না। তার মুখ থেকে কেউ কখনো এই বিবাহ গল্প কাহিনী কেউ শোনে। আর তার লেখার মধ্যে কোথাও এই কথা একদম উচ্চারিত মেনশন হয়। তার মিন, তার মানে হচ্ছে ক্লিয়ার, তাকে কেউ এই গল্প খাওয়াতে পারে না, তার কানে এই কথা যায়নি, এটা হতে পারে না, সিম্পলি ইম্পসিবল। হি জাস্ট ইগনোর ইট as this is the manufactured false. আমি শাহানা, আমি যা বললাম আমার কথার যুক্তিটা দেখো। উনি আগে জানতেন, তাহলে এমিলি এটার বিষয় নিয়ে একদম বীরেন্দ্রা ইজ ভেরি হাই লেভেল পার্সন, high level person with extensive connections with the very mighty persons in Germany and Vienna, high level connections. উনি এ নিয়ে গন্ধ পেলে কিছু করবেন না, কিছু খবর নেবেন না, এটা হতে পারে। কারণ হয়তো গিয়েছিল, ব্যাপারটা জানতেন, ব্যাপারটা ফেব্রিকেটেড, নোংরামি, উনি এড়িয়ে গেছেন। আমি আবার সবাইকে বইটা ফেসবুকে আমি দিয়ে দিয়েছি, ফ্রন্ট পেজ ব্যাক পেজ। এই বইটার উনি অনেক কিছুই লেখেন। উনি ভিয়েনাতে বহুবার গিয়েছেন, বললাম তো ইউরোপে উনি যদি 1 মাসের জন্য যেতেন, উনি 1 সপ্তাহ অনলি ভিয়েনা থাকতেন। এবং এটা আমি ওখানে দিয়ে দিয়েছি, প্রকাশকের ঠিকানা দিয়েছি, প্রকাশকের নাম দিয়েছি, মুদ্রাকর দিয়েছি। হ্যাঁ, এটা কোথায় পাওয়া যাবে এত ক্লিয়ারলি লেখা নেই, জানি না। হ্যাঁ, ঋত্বিক ঠাকুরের সম্পাদনা। হ্যাঁ, আমার মনে হয় এমনও হতে পারে ওদের বাড়িতেই, কারণ এটা প্রকাশক আছে যোধপুর 74A যোধপুর পার্ক, প্রকাশক সুভদ্রা গুপ্ত, কথাজাত 74A যোধপুর পার্ক, কলকাতা 68। এই বইটা আমি মনে হয়, এবং সেই সঙ্গে যারা বেহালার ইতিহাসটা জানতে চায়, বেহালা অনেক ট্রান্সফর্ম করেছে, যেমন Salt Lake in last 40 years, Newton in last 30-20 years has transformed a lot. Behala in last 1 century had changed a lot. এই বইয়ে বেহালার এই ট্রান্সফরমেশনটা অনেক পাবে। এতে এই ডগ রেস কোর্সটা, ইন্দ্রাণী ডগ রেস কোর্স, এই জায়গাটা ছিল ওনাদের প্রপার্টি। অল দিস। এইবার আমি আজকাল কিছু বলবো না, আমি শুধু অনুরোধ করব আপনারা বইগুলো পড়ুন, বইটা পড়ুন। কারণ বীরেন রায় এই মানুষটা ফরগটেন, ভীষণ কাজের মানুষ। কারণ নেতাজি সম্বন্ধে উনি যদি গোপন কথা কিছু জেনে থাকেন, যেটা প্রকাশ হলে দেশের ক্ষতি, নেতাজির ক্ষতি, ওনারও রিস্ক, সেটা উনি ইচ্ছে করেই খুব সাবধানে এই আত্মজীবনীতে প্রকাশ করেননি, লেখেননি। উনি একটা জায়গায় লিখেইছে, এই ভারতবাসীর জন্য যতটুকু এখন প্রয়োজন ততটুকুই লিখে দিলাম। আমি আজকে এই বলে শেষ করি। বইটার নাম আত্মশক্তির গল্প কথা। ওটা ফেসবুকে আমি বইটার ফ্রন্ট পেজ, প্রিন্টার্স পেজ এবং ব্যাক পেজ ওদের হাতের লেখার ফটোকপি দিয়ে দিয়েছি। বইটা উদ্ধার করুন। আমি আজকাল আপনাদের বিরক্ত করবো না, কালকে আমি সাম ইনসিডেন্সেস অথবা অন্য কিছু নিয়ে কথা বলবো। আজকে রাখি। তোমাদের ওনার সব সম্পত্তি মাদার টেরেসা, হ্যাঁ সাদা ঠিকই বলেছে, মাদার টেরেসাকে উনি মাদার টেরেসাকে দিয়ে গেছেন, কিন্তু এই মাদার টেরেসাকে নিয়ে আমার ভীষণ অ্যালার্জি। বাবা সানা, তোমার বেহালা কর্পোরেশনের অফিসে ছিলেন, বাবা বেহালার সম্পর্কে কিছু জানেন? Behala was not a part of Calcutta. It was a separate municipality.
after 1 or 1.5 decade after partition of India, this part was annexed to Calcutta Corporation. শুধু মাদার টেরেসা আরো অনেক কিছু দিয়ে গেছে, ওনার সব মাদার টেরেসাকে দান করে গেছে। এইটা থেকে মাদার টেরেসা সম্বন্ধে আর আপত্তি, উনি আগে জানতেন এই বিষয়ে নিশ্চয়ই, উনি আপ টু 60s গিয়েছেন। দাদু, তুমি যোগাযোগগুলোকে এস্টাবলিশ করে দেখো, যদি কিছু তথ্য পাও। আমি যাইনি, not only রাজ্যসভা সদস্য, he was elected MP to Lok Sabha twice, then রাজ্যসভা। হ্যাঁ, জয় মহাদেব জন আজ লাইভ না। আমি আজকে খুব একজন অ্যাংজাইটি যে আমার এই ফ্লোরের ওয়াইফাইটা কাজ করছে, উনি ওই লোয়ার ফ্লোরের থেকে দেখলাম কানেকশন নিয়েছে। আর তোমরা, আমি একদিন দেখি, আমি শঙ্করাচার্যদের সঙ্গে ওনার যোগাযোগ মহাকালের যতটুকু আমি ওদের সঙ্গে যোগাযোগে যতটুকু আমি ডিরেক্ট জানতে পেরেছিলাম, আর এখন তো ওনারা প্রকাশ্যেই বলছেন, হ্যাঁ প্রকাশ্যেই বলছেন, আমি এ নিয়ে একটু বসবো আমি, কারণ যা সত্যি একদিন প্রকাশ পাবে। আর আমি চাইবো ব্রহ্মচারিণী সত্যপ্রকাশ, এই বিবাহ গল্প কাহিনী আর ওই শাহানা, কোথায় শাহানা, তোমরা এই যুদ্ধটা চালিয়ে যাও। সোমা আছে, সোমা দত্ত, ও যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, ওর কাজটা খুবই ভালো হচ্ছে। বহুদিন পর একজন এত এক্সটেন্সিভ, একদম ইনডেপথ স্টাডি করছে, রিসার্চ করছে সাবজেক্টের উপর। সোমাকে আমার ব্লেসিংস জানিও। আমি একদিন ও যে ডকুমেন্টসগুলো ডিল করছে ওইগুলোকে নিয়ে একদিন আমার অ্যাঙ্গেল থেকে ওগুলো অ্যানালাইসিস দেব। আমি সোমার পারমিশন চেয়েছি টু টাচ অন দোজ ডকুমেন্টস যেগুলো নিয়ে ও ডিসকাস করেছে। আমি লাইভ ফেসবুকে বসবো, আর কোনো অ্যাঙ্গেল বেরিয়ে আসে কিনা। আমার লাস্ট 50 ইয়ার্সে কখনোই কোনো সন্দেহ ছিল না। যখন প্রথম নেতাজির উপরে যখন প্রথম বই লিখি 1978-এ, আমি তখন তার আগেই শিওর ছিলাম দিস ম্যারেজ স্টোরি ইজ ফেব্রিকেটেড, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে একটা যুদ্ধের মধ্য দিয়ে, এই যুদ্ধটা শুধু ওনার ইতিহাসটাকে কালিমালি মুক্ত করা নয়, এটা আমাদের নিজেদের কর্তব্য, এটা ভারতবাসীকে দেখানো লাস্ট 70 ইয়ার্সে শিকু মাকু কঙ্গুরা ভারতের বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন ইতিহাসকে কিভাবে বিকৃত করেছে নিজেদের স্বার্থে, দেশের বিরুদ্ধে। আমি এই বলে শেষ করি আজকে, আর কোনো প্রশ্ন আজকে নেই। শুভরাত্রি।